হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাই স্কুল। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি আছি এখন লাইভ ক্লাসে। আমার লাইভ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক এবং কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণী গণিত, তথ্য ও উপাত্ত। তথ্য এবং উপাত্ত কি? যেমন এখন বর্তমান যে পরিস্থিতি, করোনা সারা বিশ্বে কতজন লোক মারা যায় এবং কোন বয়সের কতজন, কোন রাষ্ট্রে কতজন, এই যে এই জানাগুলাকে বলা হয় তথ্য। আর এইগুলাকে সাজাইয়ে মানে লেখা 30 থেকে 40 বছর বয়সের এতজন লোক মারা গেছে, 40 থেকে 50 বছরের লোক এতজন লোক মারা গেছে, এই যে আমাদের ডাটা তৈরি করা, এটাকে বলা হয় ইংলিশে ডাটা বা উপাত্ত। এসব আমরা তথ্য জানার আগে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের জনক হলো ইংলিশ পরিসংখ্যান আর.এ. ফিশার, আধুনিক পরিসংখ্যানের জনক। এবং সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলি হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। উপাত্ত আমরা দুই প্রকার। পরিসংখ্যানের উপাত্ত দুই প্রকার। পরিসংখ্যানের উপাত্ত দুই প্রকার। এক নাম্বার হলো প্রাথমিক উপাত্ত। আর এটা হলো পরোক্ষ মাধ্যমিক উপাত্ত। অর্থাৎ প্রাথমিক উপাত্ত হলো যেটা আমরা সরাসরি পাই, অর্থাৎ যার নির্ভরযোগ্যতা বেশি, তাকে আমরা প্রাথমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত বলি। আর মাধ্যমিক উপাত্ত হলো যে উপাত্ত নির্ভরযোগ্যতা কম কিন্তু পরোক্ষ অন্য মাধ্যমে জানা যায়, তাকে আমরা মাধ্যমিক উপাত্ত বলি। এছাড়াও উপাত্ত আরো দুই প্রকার আছে, যাকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি এবং বিন্যস্ত উপাত্ত বলি। অর্থাৎ এক নম্বর হলো অবিন্যস্ত উপাত্ত, আরেকটা হলো বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত মানে কি? যেমন অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 30 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রাপ্ত নম্বরগুলো কি রকম ভাবে দেওয়া আছে? যেমন 30, 25, 40, 35। যেমন দেওয়া আছে কি হবে? 30, 25, 40, 35, 28। তারপরে আছে 45, 42। এই যে এলোমেলো সাজানো আছে, অর্থাৎ কোনো মানের ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম সাজানো নাই, এলোমেলো সাজানো, তাকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি। অনুরূপভাবে বিন্যস্ত উপাত্ত হলো এগুলোকে সাজিয়ে যদি আমরা লিখি, যেমন 25-এর পরে আছে 28, 28-এর পরে 30, 30-এর পরে 35, 35, 40, 42, 45। এই যে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, একে আমরা বলি বিন্যস্ত উপাত্ত। তা আমাদের গেল তথ্য ও সারণীর 4টি অংশ থাকে। একটা হলো আমাদের পরিসর নির্ণয়। এক নম্বর হলো পরিসর নির্ণয়। দুই নম্বর হলো আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয়। তিন নম্বর হলো শ্রেণী ব্যক্তি। নির্ণয়। 4 নম্বর হলো তালির সাহায্যে গণসংখ্যা বা গঠন সংখ্যা নির্ণয়। গঠন সংখ্যা
নির্ণয়। এই যে পরিসর, পরিসর হলো কোনো একটা উপাত্তে যদি 40 জন শ্রমিকের মজুরি লেখা থাকে, 40 জন শ্রমিকের, কারণ 40 টাকা, কারো 50 টাকা, কারো 100 টাকা, কারোর 80 টাকা, এরকম লেখা থাকে। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে যে সংখ্যা, অর্থাৎ পরিসর এইভাবে, পরিসর সমান পরিসর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে যোগ 1 করলে আমরা পরিসর পাই। এরপরে আছে আমাদের শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা হলো পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করলে, শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে তাকে আমরা শ্রেণী সংখ্যা পাবো। অর্থাৎ পরিসর যা পাবো তা যদি আমরা শ্রেণী ব্যক্তি দিয়ে বা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করি, আমরা শ্রেণী সংখ্যা পাবো। এবার শ্রেণী ব্যক্তিটা কি? কোনো একটা উপাত্তে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যাকে ঊর্ধ্বসীমা এবং সর্বনিম্ন সংখ্যাকে নিম্নসীমা বলা হয়। ঊর্ধ্বসীমা থেকে ও নিম্নসীমা ব্যবধান হলো শ্রেণী ব্যক্তি। যেমন 20 থেকে 10, 20 থেকে 10 কোনো একটা শ্রেণী ব্যবধান থাকবে, এই 20 হলো তার ঊর্ধ্বসীমা আর 10 হলো তার নিম্ন সীমা। টালি সাইজে গণসংখ্যা কোনো একটা উপাত্তে 20 থেকে 30 এর মধ্যে কয়টি সংখ্যা আছে? এই যে আমরা একটা দুইটা এরকম গণি, এরকম ভাবে 1 2 3 4 5 লিখলেই হবে, আদানি কাটতে হবে। এই যে 1 2 3 4 এই যে রোমান সংখ্যা লেখা, এগুলোকে বলা হয় টালি। আর এইটাকে সংখ্যা আকারে প্রকাশ করাকে বলা হয় গণসংখ্যা বা গঠন সংখ্যা। গেল আমাদের গণসংখ্যা। লেখচিত্র, যাকে বলা হয় ডায়াগ্রাম। লেখচিত্রের আরেক নাম হলো চিত্রাকর্ষক। অর্থাৎ এই লেখচিত্রকে আমরা এই অষ্টম শ্রেণীতে দুইটা পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে আয়তলেখ, আরেকটা হলো পাইচিত্র। আয়তলেখ বলতে আমরা এরকম একটা বুঝি, এটা x অক্ষ, এটা হলো y। x অক্ষকে আমরা ভূমি বলি বা শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। আর এই যে y অক্ষকে উচ্চতা, অর্থাৎ গণসংখ্যা, গণসংখ্যা, গণসংখ্যা। অর্থাৎ আয়তলেখ অঙ্কনের সব কাগজের x এবং y অক্ষ আঁকা যায়। x অক্ষকে শ্রেণী ব্যক্তি এবং y অক্ষকে গণসংখ্যা। এই সাজানোকে আমরা আয়তলেখ বলতে পারি। এবার আমরা আসবো পাইচিত্র। পাইচিত্র আবার কি জিনিস? পাইচিত্রটা একদম ইজি। পাইচিত্র হলো এক ধরনের লেখচিত্র। পাইচিত্রকে আমরা বৃত্তলেখ বলতে পারি। তাও বৃত্তের কেন্দ্রের সৃষ্টকোণের পরিমাণ হলো 360 ডিগ্রি। যদি আমরা এরকম বৃত্ত আঁকি, এই বৃত্তের যে কেন্দ্র এখানে 360 ডিগ্রি, অর্থাৎ কোনো পরিসংখ্যানের 360 ডিগ্রিকে বিভিন্নভাবে ভাগ করে উপস্থাপন করাকে আমরা পাইচিত্র বলতে পারি। যেমন এই পুরাটাও 360 ডিগ্রি। যেমন যদি এরকম দেওয়া থাকে, এই যে এটা, অর্থাৎ পাই আমরা সাধারণত লিখি, এই যে এই জিনিসটা দেখলাম, এইটার মান হলো যেমন 30 ডিগ্রি। আবার আরেকটা লিখলাম, এটার মান হলো 50 ডিগ্রি। এই যে মানগুলো লেখা, এটাকে আমরা পাইচিত্র বলতে পারি। আমাদের বইয়ের ভিতরে এরকম অনেকগুলো পাইচিত্র আছে। যেমন এই যে আমরা দেখতে পারি, এই যে পাইচিত্র আছে এরকম, এই যে আমরা চিত্র এঁকে দেখতে পাই। যখন আমরা অঙ্ক করাবো তখন আমরা সুন্দরভাবে এটাকে বুঝাবো। এরপরে আমাদের আছে পাইচিত্র পরিবর্তে আছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা,
কেন্দ্রীয় যাকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলতে পারি। কেন্দ্রীয় প্রবণতার নিয়ামক বা কেন্দ্রীয় প্রবণতার তিনটি অংশ। এক নম্বর হলো গাণিতিক গড়, যাকে আমরা এরিথমেটিক এভারেজ অথবা মিন বলতে পারি। মধ্য, মিডিয়ান, আর প্রচুরক, মোট। গাণিতিক গড়টা কিরকম? এক নম্বর গাণিতিক গড়। গাণিতিক গড় যেমন এখানে 7 জন লোকের বয়স দেওয়া, মানে 7 জন লোকের বয়স, যেমন একজনের বয়স হলো 15 বছর, আরেকজনের বয়স 16 বছর, আরেকজনের বয়স 12 বছর, আরেকজনের বয়স 17 বছর, আরেকজনের বয়স 18। 1 2 3 4 5 6 7। এই সবগুলা সংখ্যা যোগ করে 7 দিয়ে ভাগ করাকে আমরা গাণিতিক গড় বের করতে পারি। যদি আমরা এই সবগুলো যোগ করি, 15 যোগ 16 যোগ 12 যোগ 17 যোগ 18 যোগ 20 যোগ 25, যা হবে ওই সংখ্যাগুলোকে 1 2 3 4 5 6 7টি, এই 7 দিয়ে ভাগ করাকে আমরা প্রতিজনের প্রত্যেকের গড় পাবো। এটা হলো তার গাণিতিক গড়। এরপরে আমাদের আছে মধ্য, যাকে আমরা ইংলিশে মিডিয়ান বলতে পারি। অর্থাৎ উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোর সমান 2 ভাগে ভাগ করা যায় তাকে আমরা কি বলবো? মধ্য বলবো। অর্থাৎ কোনো একটা উপাত্ত যদি এরকম থাকে 7 8 9 10 12 15, আমরা 1 2 3 4 5 6, যদি n এর মান 6, আরেকটা দেখি আমরা যদি 18 লিখি, এখানে যদি আমরা 1 2 3 4 5 6 7, অর্থাৎ n ইকুয়াল টু এখানে 7টি সংখ্যা আছে। এখানে 7 হলো বিজোড়, বিজোড় হলে তার মধ্য হবে একটি, অর্থাৎ বিজোড় হলে তার মধ্য হবে একটি, অর্থাৎ মধ্য n মধ্য সমান n প্লাস 1/2। অর্থাৎ এটাকে সিরিয়ালে সাজিয়ে আমরা যদি এখানে n এর মান বসাবো, বেজোড় সংখ্যা মান, এই মানটা বসাতে আমরা যদি ভাগ দিই তাহলে আমরা কি পাবো? তার মধ্য পাবো। আবার 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ n ইকুয়াল টু এখানে আছে 8টি সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যা। জোড় হলে তার মধ্য হবে 2টি। কি হবে মধ্য? মধ্য সমান, মধ্য হবে জোড় সংখ্যা হলে n/2 ও n/2 প্লাস 1তম মানের গড়, অর্থাৎ 1তম পদের মানের গড়। মানে গড় মানে এই n এর মান বসায়া 2 দিয়ে ভাগ করব, n এর মান বসায়া 2 দিয়ে ভাগ করে যোগ 1, এবং এই দুইটাকে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ 2 n/2 ও n/2 প্লাস 1তম পদ দুইটির সাংখ্যিক মানে যোগফল 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো মধ্য। প্রচুরক, মোট। প্রচুরক কোনো একটা উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বারবার থাকে
তাকে আমরা কি বলবো, প্রচুরক বলবো। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন 4, 6, 8, 10, 3, 2, 2, 4, 6, 4, 11 ইত্যাদি। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি আছে 2 বার, 2 আছে 2 বার, 4 আছে 2 বার। অর্থাৎ যেই সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে, বারবার থাকে, একে আমরা প্রচুরক বলতে পারি। তা আমরা এই তথ্য এবং উপাত্তের বেসিক যেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এই তথ্য ও উপাত্তের এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।